This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাদের টিভি 9 বাংলায় আরো একবার। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, তার মানে এই সময় এখন নিউজ অ্যাক্টুয়ার। আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। আচ্ছা, সন্ত্রাসের জাল ছড়িয়ে দিতে ভারতেই জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ চলছিল। ধৃত 10 আনসারুল্লাহ জঙ্গিকে জেরায় উঠে এলো এবার এমন বিস্ফোরক তথ্য। আসামের কোকরাঝাড় জেলায় প্রশিক্ষণ শিবির চলেছে দীর্ঘদিন। এমনকি এই বাংলাতেও আনসারুল্লাহ জঙ্গিদের ট্রেনিং হয়েছে কিনা তা নিয়ে ধন্দে গোয়েন্দারা। এই বাংলা কি তাহলে কোথাও একটা জঙ্গিদের ট্রেনিং দেওয়ারও জায়গা হয়ে উঠেছিল? এই নিয়ে বড় প্রশ্ন উঠে গেল, কারণ আসামের কোকরাঝাড় জেলায় দীর্ঘদিন প্রশিক্ষণ শিবির চলেছে। এই আনসারুল্লাহ জঙ্গিদের ট্রেনিং বাংলাতেও হয়েছে কিনা এখন গোয়েন্দারা এটা নিয়েই ধন্দে পড়েছেন। দীর্ঘদিন ধরে আসামে কোকরাঝাড়ে ব্রহ্মপুত্র নদীর ধারে এই জঙ্গিদের ট্রেনিং চলেছিল। এই বাংলাতেও জঙ্গিদের ট্রেনিং কিনা এখন এই নিয়ে উঠে গেল বড় সড় প্রশ্নচিহ্ন। ধৃত জঙ্গির ভোটার তালিকায় নাম বাতিল নিয়ে জটিলতা। জানুয়ারি মাসের খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাচ্ছে না সাদ রাডির। ধৃত বাংলাদেশের জঙ্গির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কমিশনের ফর্ম 7 জমা পড়ে 12 ডিসেম্বর। দেশ জুড়ে 12 নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে বিশেষ সংক্ষিপ্ত কর্মসূচি শুরু হয়। 12 ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে সেই কর্মসূচি। সূত্রের খবর, তালিকা সংশোধনের শেষ দিন অর্থাৎ 12 ডিসেম্বরই সাদ রাডির নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার আবেদন জানান হরিহরপাড়া কেদারতলার এক বাসিন্দা। বুথ লেভেল অফিসারের তদন্ত রিপোর্ট অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রারের কাছে জমা পড়লেও এখনো সেই ফর্মের কোনো নিষ্পত্তি হয়নি। ফলে 6 জানুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তাতেও থাকবে বাংলাদেশে এই জঙ্গির নাম। তবে মার্চে প্রকাশিত ভোটার তালিকায় সাদ রাডির নাম থাকবে না, সূত্রের খবর এমনটাই। আর গোটা বাংলা জুড়ে যখন তুলকালাম জঙ্গি অনুপ্রবেশ নিয়ে, সেই আবহে এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি ঘিরে বিতর্ক। পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ তোপ দিলীপ ঘোষের। শুভেন্দু অধিকারী পর এবার দিলীপের নিশানায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশ্বের সমস্ত মুসলিম মৌলবাদী আতঙ্কবাদী সংগঠন হয় নিজেদের নামে এখানে মলিকুল খুলেছে, নাহলে এর একটা আলাদা বাংলার নাম দিয়ে আলাদা তাদের ব্রাঞ্চ খুলে এখানে রিক্রুটমেন্টও করছে, ট্রেনিংও করছে এবং নাশকতাও করছে, এবং এইখান থেকে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে যাচ্ছে। সেজন্য আজকে পশ্চিমবঙ্গটা কাশ্মীরের মতো অবস্থা, কাশ্মীরের চেয়ে খারাপ অবস্থা। কাশ্মীর তো শুধরে গেছে, পশ্চিমবঙ্গ কী করে শুধরাবে, এই প্রশ্নের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি। দেখলেন আপনারা, দিলীপ ঘোষ বলছেন এ রাজ্যের অবস্থা নাকি কাশ্মীরের থেকেও খারাপ। আমরা এমনি কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচার সঙ্গে, তিনি কি জানালেন শোনাবো। পাশাপাশি আপনাদের শোনাবো সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। তো ঘুমোচ্ছে পশ্চিমবঙ্গের সরকার, ঘুমোচ্ছে পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্স, সমানভাবে দিল্লির ইন্টেলিজেন্সও ঘুমাচ্ছে। তাদের যৌথ ইন্টেলিজেন্স হচ্ছে কিনা আমরা জানি না। এই পশ্চিমবঙ্গে এত জঙ্গিরা এখানে নিরাপদ আশ্রয় থাকে, তাদের কাগজপত্র তৈরি করে দেওয়া হয়। কেন্দ্রীয় নেতারা যেসব কথাবার্তা বলছেন মাথা খারাপ প্রকাশ লক্ষ্য পাওয়া যাচ্ছে। যেমন অমিত শাহ আম্বেদকরকে নিয়ে যা বলেছেন, মোদী অর্থনীতি নিয়ে যা বলছেন, এসব পাগলের প্রলাপ। তো তাদেরই একটা অনুগামী দল পশ্চিমবঙ্গে, যাদের মূল লক্ষ্য হচ্ছে ধর্মীয় বিভাজন তৈরি করা, তারা তাই পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা করছে। এর জন্য দায়ী অবশ্য মমতা, তিনি এদের তোল্লা দিয়েছেন। এবার পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে মানব পাচার চক্রের যোগ, অন্তত এমনটাই অনুমান তদন্তকারীদের। শুধু পুরুষ নয়, মহিলাদের নামেও ভারতীয় পাসপোর্ট তৈরি করতে আবেদন জমা পড়েছিল এই চক্রের হাত ধরেই, দাবি পুলিশ সূত্রে। ভোটার তালিকাতেও কি এরা নাম তুলেছে? পাসপোর্ট জালিয়াতি মামলা শুনানিতে প্রশ্ন আদালতের। সরকারের আইনজীবীর তরফে জানানো হয় সমস্ত দিক আমরা খতিয়ে দেখছি। পাসপোর্ট নিয়ে তদন্ত ঠিক পথে এগোচ্ছে, আগামী দিনে আরো কিছু পদক্ষেপ নেওয়া হবে এমনটাই দাবি কলকাতার পুলিশ কমিশনারের। জালিয়াতি রুখতে পাসপোর্ট অফিসের সঙ্গে পুলিশ কথাবার্তা চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ভালো হচ্ছে, পাসপোর্ট অফিসে যারা অফিসার আছেন ওদের সঙ্গে আমরা মিটিং করেছি, ওদের সঙ্গে ডিসকাস করা হয়েছে, অ্যান্ড ওদেরকেও আমরা জানিয়েছি কি কি লুপহোল আছে আর কিভাবে ওটা প্লাগ করা যাবে। উই আর কিপিং ওয়াচ, অ্যান্ড এটাতে আরও কিছু অ্যাকশন হবে, এটা যেহেতু তদন্ত হচ্ছে। সো আই উইল নট রিভিল দ্য ফুল ডিটেলস, বাট আমরা আশা করছি আরও এটাতে
অ্যাকশন হবে। আর এবার নজর রাখবো পরের খবরে। বাংলাদেশে অশান্তির আবহে সীমান্তবর্তী নদিয়ার ধানতলা এবং হাঁসখালি থেকে গ্রেফতার 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে গ্রেপ্তার 5 দালালও। ধানতলা ও হাঁসখালিতে অভিযান চালায় রানাঘাট পুলিশ জেলা। ধানতলার বরণবেড়িয়া, কানিবাবনি, পাঁচবেড়িয়া থেকে গ্রেফতার 10 অনুপ্রবেশকারী এবং 3 দালাল। হাঁসখালির ওমরপুর থেকেও 2 দালালকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের, আর তারই মধ্যে একের পর এক বাংলাদেশিরা অনুপ্রবেশ করছেন ভারতবর্ষে। আবারও রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই 15 জনের মধ্যে রয়েছে 10 জন বাংলাদেশি এবং 5 জন যারা এই বাংলাদেশিদের ভারতবর্ষে প্রবেশ করতে সহযোগিতা করছে বা তাদেরকে আশ্রয় দিচ্ছে, যাদেরকে বলা হয় দালাল। সেই দালাল মিলিয়ে মোট 15 জনকে গ্রেপ্তার করে আজ রানাঘাট মহকুমার আদালতে পাঠায় পুলিশ। ধানতলা থানা এবং হাঁসখালি থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এই অভিযান চালিয়ে এই অভিযুক্তদের গ্রেপ্তার করে। একের পর এক যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা নদিয়াতে প্রবেশ করছে বা বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলিতে প্রবেশ করছে, তাতে রীতিমতো মাথা ব্যথার কারণ রাজ্য পুলিশের। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাংলাদেশে ভারত বিদ্বেষের জিগির, এবার আরও এক নেতার ফাঁকা আস্ফালন। ভারত বন্ধুর বেশে এসে 53 বছর ধরে ডাকাতি করেছে, এবার এমনটাই মন্তব্য জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের। প্রকাশ্য সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানাই নেতার। এই বাংলাদেশেই নাকি চিন্ময় প্রভুকে বছরের পর বছর বন্দি করে রাখার চক্রান্ত করছে ইউনূস। এবার এমনই বিস্ফোরক দাবি করলেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। চোখরাঙানিকে পরোয়া নয়, সন্ন্যাসীর হয়ে কোর্টের লড়াইয়ে অনড় রবীন্দ্রবাবু। সুস্থ থাকলে 2 জানুয়ারি নিজেই আদালতে লড়বেন। সাফ জানালেন মৃত্যুর ভয় তিনি করেন না, অন্যায়ের প্রতিবাদ করবেন। মুক্ত করবই, এটা আমাদের ডিটারমিনেশন। দেশে কবে ফিরছে? দেশে তো আমরা 2 তারিখে, ওখানে কোর্টে কেস আছে, মামলা আছে, তো 2 তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব। শরীর অবস্থা ভালো না, তারপরেও যাব। ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব। 2 তারিখ কি দাঁড়ানো হচ্ছে না? দাঁড়ানো হচ্ছে না। আমি সেটা তো দাঁড়ানোর জন্য আমি না দাঁড়ায় আরও লয়ার আছে, এরা সোমিনেন্ট লয়ার, তাদেরকে দাঁড় করিয়ে দেব। আপনি থাকবেন? আমি বললাম তো, আমি যদি অসুস্থ থাকি হয়তো থাকবো না, যদি অসুস্থ না হই আমি চলে যাব। আমি আশঙ্কা করি না যে আক্রমণ করতে পারে না, বিভিন্ন লেখালেখি হচ্ছে, ওইটা আই ডোন্ট কেয়ার। চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের পাশে কলকাতা ইসকন। রবীন্দ্র ঘোষকে মঠে নিয়ে গেলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস। হি ইজ আ ব্রেভ পারসন। উনি নিজে হি ডিসাইডেড টু ফাইট, উনি নিজে ফাইট করছেন। ইজ আ ব্রেভ পারসন। আর এবার একটা ছবি দেখাবো আপনাদের। ত্রাসের বাংলাদেশে গভীর রাতে সচিবালয়ে আগুন। মধ্যরাত 2:52 ঢাকার সেগুনবাগিচায় সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগে। চক্রান্তের আশঙ্কা বাংলাদেশের বিরোধী দলগুলির। সচিবালয় 7 নম্বর ভবনের নথি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জেল ছুট বন্দীদের তথ্য লোপাটেই কি আগুন, নাকি আগুন লাগানোর পিছনে অন্য কোনো চক্রান্ত? দমকলের 19টি ইঞ্জিনের টানা 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আর এবার নজর রাখবো ইসলামপুরের খবরে। জমি বিবাদে উত্তপ্ত ইসলামপুর। হোটেল বাড়ি ভাঙচুর, ব্যবসায়ীর হোটেল বাড়িতে ভাঙচুর দুষ্কৃতীদের। ইসলামপুর থানার শিয়ালতোড় রোডপাড়া এলাকার ঘটনা। আসুন আপনাকে দেখাই বিগ ওয়ালে ইসলামপুরের ছবিটা। দেখুন এই মুহূর্তে, দেখুন এই ছবিটা। ব্যবসায়িক বিবাদে ভাঙচুর, জমি বিবাদে ভাঙচুর, হোটেল বাড়ি ভাঙচুর। ব্যবসায়ীর হোটেল বাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। এটা একটা ভাইরাল ভিডিও। এই ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ব্যবসায়ীর হোটেল বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ইসলামপুর থানার শিয়ালতোড় রোডপাড়া এলাকার ঘটনা। দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ভিডিও। এই মুহূর্তে যে ছবি দেখছেন, জমি বিবাদে উত্তপ্ত ইসলামপুর। আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের সহকর্মী রূপক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রূপক, যে ছবি দেখতে পাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর, নির্বিচারে ভাঙচুর চলছে। ব্যবসায়ীর বাড়িতে হাতে রড লাঠি নিয়ে একদল লোক তারা হামলা চালিয়েছে, কেন? অভিযোগটা কি?
দেখো যেমনটা কিন্তু অভিযোগ করছেন সেই ব্যবসায়ী যে তাদের সঙ্গে এই আরেক পক্ষের অভিযুক্ত পক্ষের কিন্তু জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এবং সেটাকে কেন্দ্র করে এই দুষ্কৃতি তাণ্ডব। কিন্তু সবচাইতে উল্লেখযোগ্য বিষয় ইসলামপুর থানা থেকে কিন্তু কার্যত বলা যায় একেবারে ইসলামপুর শহরের বুকে এই ধরনের ঘটনা, থানা থেকে অদূরে এই ধরনের ঘটনা, পুলিশের নজরদারি, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্ট একটা প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। কার্যত সবটা মিলিয়ে এই ব্যবসায়ীর পরিবার যেমন আতঙ্কিত, ইসলামপুরের বাসিন্দারা তারাও কিন্তু বলছেন তারাও কিন্তু আতঙ্কিত। যদিও এখনো পর্যন্ত পুলিশ কিন্তু ঘটনার তদন্ত চলছে, ঠিক কি কারণে এই ধরনের হামলার ঘটনা সবটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এখন অবধি কাউকে কি গ্রেপ্তার করা গিয়েছে রূপক? দেখো এখনো কিন্তু জানা যাচ্ছে না যে গ্রেপ্তার করা হয়েছে কিনা। পুলিশ কিন্তু যেমনটা জানাচ্ছে যে ঘটনার তদন্ত শুরু হয়েছে, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পেছনে মূল কারা রয়েছে বা কে রয়েছে, কেন এই ধরনের ঘটনা সবটা খতিয়ে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের মন্দিরের জায়গা, আজকে পঞ্চায়েত আমাদের জন্মের আগে থেকে একটা জায়গা আছে মন্দিরের সঙ্গে, সেই মন্দিরের জায়গাটা ও নেওয়ার জন্য অনেক রকম রাস্তায় আর কি করছে। পুরা টিম নিয়ে লাঠি টাঠি সবকিছু শাবল টাবল দাও টাও নিয়ে এসে সব আশেপাশে 3-4 বাড়িতে হামলা করে। ঘটনা মাস্টারমাইন্ড হলো সুনীল খান। নজর রাখবো পরের খবরে। হুগলির গুপ্তিপাড়ায় ব্যবসায়ী রহস্য মৃত্যু শান্তিপুরে। শান্তিপুর লাগোয়া জঙ্গলে কাপড় ব্যবসায়ী ঝুলন্ত দেহ উদ্ধার। উধাও ব্যবসায়ীর গলার চেন এবং সোনার আংটি। ব্যবসায়ীর মোবাইলে সিমও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যবসার স্বার্থে শান্তিপুরে গিয়েছিলেন ওই ব্যবসায়ী। ব্যবসায়িক শত্রুতা জেরে খুন কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। পরিবারের দাবি 3 দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন, আজ তার মৃতদেহ উদ্ধার হয়। ব্যবসায়িক সংক্রান্ত কারণে তার কাছে তিনি বিভিন্ন জায়গায় টাকা পেতেন, আর সেই টাকার তাগাদা করতে গিয়েই তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের দাবি যে পরিকল্পিতভাবে তাকে এই টাকা পয়সার ব্যবসায়িক সংক্রান্ত কারণেই খুন করা হয়েছে। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মাধবকুণ্ডু, TV9 বাংলা। এটা তো সম্পূর্ণ একটা সাজানো ঘটনা, যেটুকুনি দেখে আমরা এটা সম্পূর্ণ প্ল্যান মাফিক কেউ এরকম করেছে। এবার সেটা কারণটা আমরা ঠিক কী করে বলবো, এটা এখন পুলিশ বলবে। এটা আমাদের যেটুকুনি দেখে মনে হলো এটা স্বাভাবিক, একটা মানুষ এরকম সুসাইড কেস হতে পারে না। এটা সম্পূর্ণ একটা মানে কেউ করেছে, কেউ মার্ডার করেছে। গলায় একটা সোনার চেন ছিল, হাতে আংটি ছিল, সেগুলো নেই। তারপরে ফোনের যে সিম কার্ডটা নেই। যেভাবে ছিল সেইভাবে কেউ সুসাইড করতে পারে না। ব্যবসায়িক মানুষ, এবার সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে তাকে ডাকা হয়েছিল এবং সে অনেক ভারী অঙ্কের কোনো হয়তো অ্যামাউন্ট তার কাছে পেত। আত্মহত্যা নয়, এটা খুন। এই কারণ বডি যেই অবস্থায় পাওয়া গেছে, তো আত্মহত্যা যদি হয় সেক্ষেত্রে যদি সে গলায় দড়ি দেয় তাহলে তার চোখে চশমা থাকবে না, প্রথমত পায়ে বুট থাকবে না। আর যদি আত্মহত্যাই হবে তাহলে গলায় সোনার চেন ছিল তার এবং হাতে 3টে সোনার আংটি ছিল, সেগুলো গায়েব। আমরা যেরকমভাবে খোঁজাখুঁজি করছিলাম, তো হয়তো দোষীরা আমাদের মধ্যে মিশে গেছিলো। তো আমরা যখন ওরা হয়তো বুঝতে পেরেছে যে কোনো কিছু, যে আমরা হয়তো তার পর্যন্ত পৌঁছেও যেতে পারি, তো সেই ভয়ে তারা তাকে সাইড করে দিয়েছে। পণ হিসাবে পাত্রপক্ষ একটা খাট চেয়েছিল, সেই খাট দিতে না পারায় বিয়ের 1 মাসের মধ্যে স্ত্রীকে খুন করার অভিযোগ। পণের দাবিতে বিয়ের পর থেকে স্ত্রীর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের পরিবারের। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার স্বামী অরূপ নস্কর। কালিকাপুরের মুড়াগাছির বাসিন্দা অরূপের সঙ্গে বিয়ে হয় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বাসিন্দা সীতা মণ্ডলের। বুধবার সকালে মেয়েকে ফোন করে তার বাবা মা, কিন্তু সীতা তাদের ফোন তোলেননি। দুপুরে সীতার বাবাকে ফোন করে মেয়ের মৃত্যুর খবর দেওয়া হয়। আপনাদের প্রথমেই দেখালাম যে খবর, পণ না দিতে পারা স্ত্রীকে অত্যাচার, তাকে খুন করার অভিযোগ। আর এবার দেখাবো স্ত্রীকে ভালোবাসার উপহার দিয়ে গ্রেপ্তার স্বামী। বীরভূমের সিউড়ি শহরের সার্কিট হাউস লাগোয়া এলাকায় শোরগোল। স্ত্রীর জন্য আমার ভালোবাসা সিউড়ি লেখার মাঝে থাকা লাভ সাইন চুরি করেছিলেন এক যুবক, কিন্তু বাড়ি যাওয়ার পথে ভেঙে যায় প্লাস্টিকের সেই ভালোবাসার প্রতীক। চুরির অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিমাদ্রি, সিউড়িতে আই লাভ সিউড়ি লেখা থেকে একটা টুকরো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক অভিযুক্ত যুবক, কেন? হ্যাঁ দেখো, একেবারেই স্ত্রীর প্রতি ভালোবাসা, আর সে কারণেই কিন্তু আই লাভ সিউড়ির যে লাভের চিহ্ন
সেটাকে চুরি করে নিয়ে যায় গত 24 তারিখে। এরপর পৌরসভার পক্ষ থেকে অভিযোগ দায়ের হয় শিউরি থানায় এবং মোহাম্মদ বাজারের এক যুবককে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে স্ত্রীকে সেই লাভ গিফট করার জন্য, অর্থাৎ বড়দিনের রাতে রঙিন আলোতে সেই লাভ গিফট করার জন্যই কিন্তু তিনি চুরি করেছিলেন। এরপর শিউরি থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তী ক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যানকেও ডেকে পাঠানো হয় এবং স্ত্রীর প্রতি তার ভালোবাসা দেখে পৌরসভা এবং পুলিশের পক্ষ থেকে গোলাপ গিফট করা হয় এবং সেই গোলাপ স্ত্রীর পায়ে দিয়ে স্ত্রীকে প্রণাম করে সে চুরি আর কখনো করবে না এই কথা স্বীকার করেছেন। কার্যত স্ত্রীর ওপর যে এই ধরনের ভালোবাসা সেটা কিন্তু একেবারেই নজির। অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ স্ত্রীকে আই লাভ সাইনটা না চুরি যাতে সে পরের বার করে তার জন্য পুরসভা এবং পুলিশ তাকে গোলাপের ফুল কিনে দিল, গোলাপ ফুলের তোড়া কিনে দিল, যাতে সে তার ভালোবাসা জ্ঞাপন করতে পারে তার স্ত্রীকে। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছিলাম আপনাদের, একদিকে সোনারপুরের ছবি দেখাচ্ছিলাম যেখানে পণ না পাওয়ায় স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার স্বামী, আর অন্যদিকে দেখাচ্ছিলাম আপনাদের শিউরির ছবি যেখানে স্ত্রীকে উপহার দিতে গিয়ে গ্রেপ্তার স্বামী। পরে অবশ্য পুলিশ এবং পুরসভা গোলাপের তোড়া কিনে দেয় স্ত্রীকে গিফট করার জন্য। হচ্ছে আমাদের সিউড়ি শহরের যে সাইকেল হাউসের সামনে আই লাভ সিউড়ি যেটা চুরি হয়েছিল, তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল, তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে, সঙ্গে সঙ্গে এফআইআর। কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেওয়ার জন্য, যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা। তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম, আমি আবার একটা গোলাপের তোড়া নিয়ে এসে আমি দিলাম, সে তার বউকে উপহার দিল। ফিরে এলাম ব্রেকের পর নিউজ এট 2-তে। জঙ্গল তছনছ করে খোঁজ মিলছে না ফেরার বাঘিনী জিনাতের। জঙ্গলমহল জুড়ে রয়েছে রাইকা পাহাড়, ঝাড়া পাহাড়, ভাঁড়ারি পাহাড়। ঘন জঙ্গল ঝোপঝাড়ে ঢাকা, পাহাড়ের মাঝে রয়েছে গভীর খাদ, ছোট বড় গুহা, যাকে বলা হয় পাহাড়ের শ্যাডো জোন। আর এই শ্যাডো জোনেই ঢুকে পড়েছে জিনাত। আর তখনই হারিয়ে যাচ্ছে বাঘিনীর গলায় লাগানো রেডিও কলারের সিগন্যাল। ফলে বাঘিনীর খোঁজ পেতে সমস্যায় পড়েছেন বন দফতরের কর্মীরা। পাহাড়ে বুনো শুকরের পাশাপাশি রয়েছে বিভিন্ন জীবজন্তু, ফলে খাবারেরও অভাব হচ্ছে না জিনাতের। ঘন ঝোপঝাড়, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বাঘিনীকে বাগে আনতে সমস্যা হচ্ছে, এমনটাই মত বন দফতরের। বাঘিনীটা দেখো, এই পাহাড়ের আর পাহাড় আছে, ও পাহাড়ের এই পাহাড় আছে, হ্যাঁ, ওটা কোনো খুঁজে পাবে? লুকানোর জায়গা মানে এই পাহাড়ে আছে। তোমরা তো মানে সেই মানে রাস্তায় চলছো না, রাস্তায় কোনো পাবে? আবার মানে সব কিছুটা পাচ্ছেই। যেখানে বাঘটা আছে সেখানে ফরেস্টাররা যেতে পারছে না, তো অনেক উঁচুতে, তো ওইখানে ওর গুহা আছে না, আগের থেকে গুহাটা ছিল, তো সেই গুহার মধ্যে এখন মনে হয় আছে। জঙ্গলে তো অনেক কিছু প্রাণী আছে, তো সেই প্রাণীগুলোকে মনে হচ্ছে ওদেরকে খেয়ে থাকছে। বান্দোয়ানের বনে লুকিয়ে বাঘিনী জিনাত 4 দিন পার, এখনো তাকে বাগে আনতে পারেনি বন দফতর। এদিকে ভাঁড়ারি পাহাড় সংলগ্ন এলাকায় বাসিন্দাদের মধ্যে ক্রমেই বাড়ছে ক্ষোভ। গ্রামের মানুষের মধ্যে আস্থা ফেরাতে আজ এলাকায় যান জেলা পরিষদের তৃণমূল সদস্য কলেন্দ্রনাথ মাঝি। গ্রামবাসীদের সঙ্গে তিনি কথা বলেন। পুরুলিয়ায় বাঘিনী অধরা, আর আলিপুরদুয়ারে খাঁচাবন্দি চিতাবাঘ। আলিপুরদুয়ারের মথুরা চা বাগানে ছাগলের টোপ গিলল চিতাবাঘ। বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। রবিবারই লেপার্ডের হানায় একটি গরুর মৃত্যু হয়, আর এই নিয়ে মথুরা চা বাগানে 3টি চিতাবাঘ ধরা পড়ল। স্থানীয়দের দাবি এলাকায় আরও চিতাবাঘ লুকিয়ে আছে। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে দেখাচ্ছি পুরুলিয়ার ছবি যেখানে এখনো অধরা বাঘিনী জিনাত, আর একদিকে দেখাচ্ছি আলিপুরদুয়ারের ছবি, সেখানে খাঁচাবন্দি চিতাবাঘ। মথুরা চা বাগানে অনেকদিন ধরে লেপার্ডের আতঙ্কে এখানকার জনগণ আতঙ্কিত ছিল। হ্যাঁ, বাগানে কাজ করার জন্য খুবই মানে আতঙ্কে কাজ করছিল, কিন্তু পরপর আজকে নিয়ে 3টা লেপার্ড এখানে ধরা পড়লো। মেন ডিভিশনে 2টা এবং আমাদের বলরাম ডিভিশনে একটা। প্রথমবার